এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আফতাব বাচ্চাদের মতো নিজের হাত দুটো উঠিয়ে দিল নৈরিতার দিকে। ভ্রু কুচকালো নৈরিতা, বলল, কি? আফতাব হাত দিয়ে ইশারা করলো, বোঝালো তাকে জড়িয়ে ধরতে। নৈরিতা কুচকানো ভ্রুদয় আরো একটু কুচকে গেল যেন। ইদানিং লোকটা বাচ্চাদের মতো ব্যবহার করতে শুরু করেছে ভীষণ। কখনো হাত তুলে দিচ্ছে জড়িয়ে ধরার জন্য, আবার কখনো গাল বাড়িয়ে দিচ্ছে চুমু খাওয়ার জন্য। নৈরিতাকেও মানতে হচ্ছে তার কথা, নয়তো বাচ্চাদের মতো গাল ফোলানো, ঔষধ না খাওয়ার জেদ ইত্যাদি ইত্যাদি পন্থা তো আছেই। নৈরিতা মাঝে মাঝেই ভেবে পায় না লোকগুলো কি শুধুমাত্র আফতাবের শরীরেই আঘাত করেছিল, নাকি কোপ মেরেছে মাথার কয়েকটা তারও কেটে দিয়ে গিয়েছে। অবশ্য আফতাবের এই ধরনের ব্যবহারের জন্য মাথার তার নতুন করে আর কাটার প্রয়োজন নেই কোনো। তার মাথার তার আগে থেকেই এমন কাটা, নয়তো নৈরিতাকে জ্বালাবে কিভাবে? নৈরিতা ঠিক জানে এইসব করেছে আফতাব তাকে জ্বালানোর জন্যই। তাকে না জ্বালিয়ে এই লোক একটা সেকেন্ডেও শান্তিতে থাকতে পারে নাকি? আগে জ্বালাতো মুখ দিয়ে, এখন মুখ বন্ধ হয়েছে তাই অন্য উপায় ধরেছে। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও নৈরিতাকে জড়িয়ে ধরতে না দেখে আফতাব আবার ইশারা করলো তার দিকে। প্রায় সাথে সাথেই নৈরিতা কাট কাট কণ্ঠে জবাব দিল, পারবো না আমি। আফতাব নিজের বাড়ানো হাত দুটো গুটিয়ে নিল, দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। সেও জড়িয়ে ধরতে বলল, আর এই মেয়েটা কিনা তার মুখের ওপর বলে দিল পারবে না। কেন পারবে না? জড়িয়ে ধরতে লাগে কি? জড়িয়ে ধরায় কি কোনো কষ্ট আছে? আছে শান্তি। এসে জড়িয়ে ধরলেই তো পারে। নিহাত সে অসুস্থ এখন, একা একা চলাফেরা করতে অসুবিধা হয়, নয়তো আজ এমনভাবে জড়িয়ে ধরতো সে যে আর ছাড়াতেই পারতো না নৈরিতা। গাল ফোলালো আফতাব। আধশোয়া হয়ে বসে রইল বিছানায়। খানিক পরেই জাকিয়া বেগম একটা খাবার ট্রে হাতে নিয়ে আফতাবের রুমে এলেন। ট্রেটা আস্তে ধীরে বিছানার উপরে রেখে নৈরিতাকে উদ্দেশ্য করে বললেন, সকালে হাসপাতাল থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আফতাবকে খাওয়ানো হয়নি, ঠিকভাবে ওকে এগুলো খাইয়ে দাও তো। নৈরিতা এগিয়ে গেল জাকিয়া বেগমের পানে, নম্র কণ্ঠে বললেন, জি মা। নৈরিতার মুখে জাকিয়া বেগমকে মা ডাকতে শুনে ভ্রু কুচকাল আফতাব। এ আবার কবে থেকে তার মাকে মা ডাকা শুরু করেছে? আগে তো আন্টি আন্টি করে হেদিয়ে মরত। অবশ্য নৈরিতার এই পরিবর্তনে আফতাব খুশিই হয়েছে ভীষণ। যাক, মেয়েটা শেষ পর্যন্ত তাকে এবং তার পরিবারের সকলকে আপন করতে শুরু করেছে। তবে তার এই খুশি টিকল না বেশিক্ষণ। রবিন সাহেব এসে ঢুকলেন আফতাবের রুমে, বসলেন ছেলের পাশে। ট্রের পানে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কি ছেলেকে খাওয়াতে এসেছো? খাওয়াও খাওয়াও, দেখো খাইয়ে ওর মুখ খোলাতে পারো কিনা। কথাটা বলে একটু থামলেন রবিন সাহেব, আফসোসের সুরে বললেন, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। গুন্ডারা তোমাকে কোপিয়েছে ভালো কথা, সারা শরীর, হাত অথবা পায়ে কোপ দিতে পারতো, গলা পেঁচিয়ে কেন কোপ দিবে? আহারে, বেচারা কথা না বলতে পেরে নিশ্চয় তোমার কষ্ট হচ্ছে ভীষণ। বাবার কথা শুনে আফতাব কটমট করে তাকালো তার পানে। রবিন সাহেব যে তাকে তিরস্কার করে এ কথাগুলো বলল তা সে বেশ ভালো বুঝতে পারছে। আজ তার এই অবস্থা বলে একবার শুধু সুস্থ হোক, তার সে সবাইকে দেখে নেবে, তার সব অপমানের বদলা নিবে। আফতাবের ক্রোধিত ভাবনার মধ্যেই আবারও মুখ খুললেন রবিন সাহেব, বললেন, এই, ওই গুন্ডারা আবার কোনোভাবে তোমার ঠোঁটকাটা নির্লজ্জ স্বভাবের কথা জেনে যায়নি তো, যার জন্য তোমার কথা বন্ধ করে দিয়েছে, আর আমাদের কান দুটোকেও একটু পবিত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। আফতাব খেপে গেল এবার। ভেতরে ভেতরে দাবানলের আগুন জ্বলছে তার। সে কথা বলতে পারছে না। আর তার বাবা কিনা সেটা নিয়ে মজা উড়াচ্ছে। এটা তার আসল বাবা তো, নাকি তার ছোটবেলায় তার মা একে রাস্তা থেকে বাবা হিসাবে কুড়িয়ে এনেছে? একে নির্ঘাত এই বেটাকে কুড়িয়েই আনা হয়েছিল, একেবারে কোনোভাবে সুস্থ হোক আফতাব।
তারপর মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে এই রাস্তা থেকে কুড়িয়ে আনা বাবাকে সে আবার রাস্তায় রেখে আসবে। তীব্র ক্রোধে ফুঁসতে ফুঁসতে হঠাৎ কিছু একটা ভেবে থমকে গেল সে। রবিন সাহেবের পানে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে একটা শয়তানি হাসি দিল। ভ্রু কুঁচকালেন রবিন সাহেব। এই ছেলের এমন রহস্যজনক হাসি দেখে সন্দেহ হলো তার। কি করতে চাইছে এ ছেলে আবার? রবিন সাহেবের সন্দেহের মাঝেই আফতাব অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের পানে। জাকিয়া বেগম বুঝলেন ছেলের এমন তাকানোর মানে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুনেছেন সবটাই। মনে মনে ক্রোধে ফেটে পড়লেও শুধুমাত্র নৈরিতার সামনে আছে বলে বলেননি কিছুই। কিন্তু এখন তো আর চুপ করে থাকা যায় না। তার অসুস্থ ছেলেটাকে এসব বলে কষ্ট দিচ্ছে এ কেমন বাবা? জাকিয়া বেগম গর্জে উঠলেন, ক্রোধিত কণ্ঠে বললেন, আমার ছেলেকে আর একটাও বাজে কথা বলবে না, তাহলে আপনার জিহ্বাটা কিন্তু রশি দিয়ে বেঁধে দেব। তারপর আপনি কিভাবে কথা বলেন তাও দেখব আমি। স্ত্রীর এমন হুমকিতে চুপসে গেলেন রবিন সাহেব। আর কিছু বলার মতো সাহস সে পেলেন না। সে তো ভুলেই বসেছিলেন। তাকে শায়েস্তা করার জন্য তার ছেলের মুখের ভাষা না থাকলেও ছেলের মায়ের তো আছে। মা ছেলে দুটো একই রকম বিপজ্জনক। কপাল করে একজন বউ আর একটা ছেলে পেয়েছে সে। ছেলের পাশ থেকে উঠে দাঁড়ালেন রবিন সাহেব। এখান থেকে আর কাজ নেই। শুধু শুধু পুত্রবধূর সম্মুখে মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে। তাই ব্যস্ত পায়ে আফতাবের রুম থেকে প্রস্থান করলেন রবিন সাহেব। তার পিছু পিছু বেরিয়ে গেলেন জাকিয়া বেগমও। জাকিয়া বেগম এবং রবিন সাহেব বেরিয়ে যেতেই নৈরিতা এসে বসল আফতাবের পাশে। ট্রে থেকে খাবারের প্লেট হাতে নিয়ে মুখের সামনে ধরল আফতাবের। মুখ ঘুরিয়ে নিল সে অন্যদিকে, অর্থাৎ সে খাবে না। তপ্ত নিঃশ্বাস ফেলল। এটা যে তখন তার আফতাবকে জড়িয়ে না ধরার ফল তা সে বেশ ভালোই বুঝতে পারছে। আগে চালাতো মুখ আর এখন চালায় বুদ্ধি। অসভ্য চালবাজ পুরুষ একটা। নৈরিতা আফতাবের গায়ে হাত রেখে মুখটা তার দিকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। একজন পুরুষের শক্তির কাছে কি এত সহজে পারে নাকি একজন নারী? শেষে আর উপায় না পেয়ে ব্যর্থতা স্বীকার করলো নৈরিতা। বলল, একবার জড়িয়ে ধরলে খাবেন তো? আফতাব উত্তর দিল না কোনো। মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। হয়তো জড়িয়ে ধরলে খাবে, তাই নৈরিতা জড়িয়ে ধরল তাকে। কিন্তু আফতাব সাড়া দিল না কোনো। মুখটা সে সেই অন্যদিকেই ঘুরিয়ে রেখেছে। নৈরিতা আফতাবকে ছেড়ে বসলো, বলল, জড়িয়ে ধরেছি তো, এখনো মুখটা ফুলিয়ে রেখেছেন কেন? আফতাব ফিরে তাকালো নৈরিতার দিকে। নিজের গাল বাড়িয়ে দিল তার দিকে, অর্থাৎ তাকে চুমু খেতে বলেছে। নৈরিতা দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, পারবো না। আফতাব আবার মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অর্থাৎ চুমুও খাবে না, আমিও খাবো না। নৈরিতা চেতে গেল বেশ। খাবে না তো কিভাবে খাওয়াতে হয় তা তার জানা আছে। আফতাবের গাল চেপে ধরে মুখের মধ্যে খাবার পুরে দিতে চাইল নৈরিতা, কিন্তু পারল না। আফতাব দাঁতে খিল মেরে রয়েছে। নৈরিতা অনেক চেষ্টা করলো আফতাবের দাঁত ফাঁক করার জন্য, কিন্তু পারল না। উল্টো সে কামড়ে দিল নৈরিতার হাতে। ছিটকে দূরে সরে গেল মেয়েটা। আহ করে ব্যথাতুর ধ্বনি তুলল কণ্ঠে। চোখ মুখ খিচে বলল, আমি কিন্তু আপনার দাঁত ভেঙে দিব জর্দা সাহেব। আফতাব আগের মতোই বসে রইল, যেন সে কিছুই শুনতে পায়নি কিছু। তপ্ত নিঃশ্বাস ফেলল নৈরিতা, বলল, কি গাল আগান, চুমু খাই। আফতাব গাল এগুলো না, বসে রইল ওইভাবেই। নৈরিতা এবার নিচে উঠে গিয়ে চুমু খেলো আফতাব এর এক গালে। তবুও আফতাব ফিরল না তার পানে। অতঃপর আবারও একটা চুমু খেলো, আবারও ফিরল না। বাধ্য হয়ে শেষবারের মতো আরেকটা চুমু খেলো। মনে মনে পণ করলো এইবার না ফিরলে আর কোনো চুমু খাবে না। তাতে সে খেলে খাবে, না খেলে না খাবে। কিন্তু এই তৃতীয় চুমুতেই যা কাজ হওয়ার হলো। আফতাব ফিরল নৈরিতার পানে। নিজে থেকেই মুখ হা করলো খাবার খাওয়ার জন্য। নৈরিতা কটমট করে খাইয়ে দিতে শুরু করলো বুড়ো ধামড়া বাচ্চা ছেলেকে। গভীর রাত, চারদিকে নিস্তব্ধ নীরব। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে রাস্তায় অবহেলায় ঘুরে বেড়ানো নেড়ি কুকুরগুলোর চিৎকার। বিছানায় শুয়ে আছে আফতাব, ঘুম আসছে না তার। শুয়ে শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। তার পাশেই শুয়ে আছে নৈরিতা, কেমন বেঘুরে ঘুমোচ্ছে।
এদিকে স্বামী অসুস্থ, ওদিকে স্ত্রী কিনা বেঘরে ঘুমোচ্ছে। এ তো বিশাল বড় অন্যায়। স্বামীকে অসুস্থ রেখে ঘুমানোটা যে পাপ তা কি এই মেয়ে জানে না? আর আফতাব বেঁচে থাকতে কিনা সে তার বউকে পাপের পথে ধাবিত হতে দিবে না, কোনো ক্রমেই না। আফতাব আস্তে ধীরে উঠে আধশোয়া হয়ে বসল বিছানায়। অতঃপর আলতোভাবে ধাক্কা দিল নৈরিতাকে। নৈরিতা উঠল না, একটু নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। আফতাব ভ্রু কুঁচকালো, এবার একটু জোরেই ধাক্কা দিল নৈরিতাকে। ঘুমের ঘোরেই মেয়েটা একটু ঝাড়ি মারল আফতাবকে, বলল, কি সমস্যা, জ্বালাচ্ছেন কেন? ঘুমোতে দিন। কথাটা বলে আবারও ঘুমিয়ে পড়ল নৈরিতা। আফতাব সরু দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে। মেয়েটাকে ও পাপের হাত থেকে বাঁচাতে চাইছে, আর এই মেয়ে কিনা ওকে ঝাড়ি মারছে। এত বড় সাহস এর! কারো ভালো করতে গেলে তার এভাবে প্রতিদান দেয়। এজন্যই বলে আজকালকার যুগে ভালো কাজের ভাত নেই। কিন্তু তাই বলে তো নৈরিতাকে ঘুমোতে দিবে না আফতাব। নিজে যেহেতু না ঘুমিয়ে বসে আছে, তার বউকেও তার সাথে না ঘুমিয়ে বসে থাকতে হবে। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা নিল আফতাব। ইউটিউব থেকে অনেক খুঁজে একটা গান বের করলো সে। অতঃপর গানটা প্লে করে মোবাইলটা চেপে ধরল নৈরিতার কানের কাছে। প্রিয়া রে হারিয়েছি মন, প্রিয়া রে তোমায় প্রয়োজন। মাঝরাতে কানের কাছে এমন একটা ডিস্কো গান শুনে লাফিয়ে উঠে বসল নৈরিতা। মোবাইলটা সরিয়ে দ্রুত গানটা বন্ধ করল আফতাব। আচমকা ঘুম থেকে উঠে যেন বেকুব বনে গেল মেয়েটা। কানের কাছে শুধু বেজে চলছে পিয়ারে ওহে। মনে হচ্ছে যেন এই মাঝরাতে কেউ কোষ্ঠকাঠিন্য সমস্যায় জর্জরিত হয়ে ওয়াশরুমে নিজের পেট খালি করার যুদ্ধ চালাচ্ছে। মাথাটা 2-3 বার ঝাঁকি দিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করল নৈরিতা। একটু ঠিক হতে আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। মেজাজটা বিগড়ে গেল নৈরিতার। কটমট করে সে তাকালো আফতাবের পানে, বলল, সমস্যা কি? ওয়াশরুমে যাবেন? একটু আগে না আপনাকে ওয়াশরুম থেকে আনলাম? এর মধ্যে আবার পেয়েছেন ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন। ক্যাম্পাস কিনে দিব? নিজের বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনে গোল গোল চোখে তার পানে তাকালো আফতাব। এইটুকু মেয়ে কিনা তাকে এভাবে অপমান করছে, তাও কি বলছে? প্যাম্পাস কিনে দেওয়ার কথা। এত বড় একটা অপমান তাকে! সে বর্তমান সময়ে একজন জনপ্রিয় এমপি, আর তাকে কিনা? না, সে আর কথাই বলবে না এই মেয়ের সাথে। অবশ্য এখন সে কথা বলতেও পারে না। গাল ফোলালো আফতাব, অন্যদিকে ফিরে শুয়ে পড়ল নিঃশব্দে। তপ্ত নিঃশ্বাস ফেলল নৈরিতা। বুঝল অভিমান করেছে আফতাব। নৈরিতা একটু গা ঘেঁষে বসলো আফতাবের, বলল, কি হয়েছে? আফতাব মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আজ সে আর তাকাবে না নৈরিতার পানে। ঘুম আসছিল না বলে একটু না হয় ঘুম থেকে তুলেছে তাকে, তাই বলে এভাবে অপমান করবে? নৈরিতা আলতোভাবে হাত বাড়ালো আফতাবের চাপদারি পূর্ণ গালে। মুখটা ফেরানোর চেষ্টা করলো তার দিকে, বলল, আসছেন আপনার? আফতাব ফিরলও না নৈরিতার পানে, তার প্রতি উত্তরও করল না কোনো। মেয়েটা নিজে থেকেই বুঝে নিল নিশ্চয়ই লোকটার ঘুম আসছে না, নয়তো এত রাতে তো আর বসে থাকতো না। এমন একটা পরিস্থিতিতে আফতাবের সাথে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি নৈরিতার। খারাপ লাগছে মেয়েটার। শক্তপোক্ত সুস্থ মানুষটা আজ কি অবস্থা! নিজের সমস্যাটার কথা অবধি মুখ ফুটে বলতে পারছে না। নৈরিতা আধশোয়া হয়ে বসলো বিছানায়, বলল, দেখি, আমার কোলের উপর মাথা রাখুন, হাত বুলিয়ে দিচ্ছি আপনার মাথায়, দেখবেন ঘুম এসে যাবে। আফতাব হেলদোল দেখালো না কোনো। চুপ করে শুয়ে রইল ওইভাবেই। নৈরিতা ভাবল একটু সময়, অতঃপর আবার বলল, এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য। 1 থেকে 3 পর্যন্ত গোনার মধ্যে যদি আমার কোলে কেউ মাথা না রাখে, তাহলে আমিও শটান হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব মিনিটেই। কথাটা বলে 1-2 গুনতে শুরু করলো নৈরিতা। 2 ঠোঁট মেলে 1 উচ্চারণ করতেই আফতাব দ্রুত নিচের মাথা রাখল নৈরিতার কোলের ওপর।
নিঃশব্দে হাসলো মেয়েটা। সে ঠিক জানতো আফতার তার কোলে মাথা রাখবে। লোকটার এই বাচ্চামো স্বভাবগুলো যেন ভীষণ অনুভব করতে শুরু করেছে নৈরিতা। এই স্বভাবগুলোই যেন তার প্রতি আরো দুর্বল করে দিচ্ছে মেয়েটাকে। নৈরিতা আলতোভাবে হাত রাখলো আফতাবের মাথায়, হাত বুলিয়ে দিতে শুরু করলো চুলের ভাঁজে। খানিক সময়ের মধ্যেই ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। হয়তো ঘুমিয়ে পড়েছে লোকটা। নৈরিতাও ওইভাবেই খাটের সাথে হেলানে ঘুমিয়ে পড়ল। ভোরের আলো ফুটেছে, ব্যস্ত নগরীটা ব্যস্ত হয়ে পড়েছে আবারও। চারিদিকে ভরে উঠেছে কোলাহল। নৈরিতা আয়নার সম্মুখে দাঁড়িয়ে তৈরি হচ্ছে কোথাও যাবে হয়তো। কালো বোরখা পরে কালো মুখোশ মুখে বাঁধছে। আফতাব বিছানার ওপর আজশোয়া হয়ে বসে আর চোখে দেখছে নৈরিতাকে। মেয়েটা এভাবে বোরখা পরে যাচ্ছে কোথায়? তাকে বলেও নি কিছু। সে যে জিজ্ঞেস করবে সে পরিস্থিতিতেও নেই। আফতাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নৈরিতা নিজেই তার দিকে এগিয়ে গেল। নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল, আমাকে চেনা যাচ্ছে দেখুন তো। আফতাব মুখ তো খুলতে পারল না, তবে ভ্রু কুঁচকাল। নৈরিতা তার পানে তাকিয়ে হাসলো একটুখানি, অতঃপর বলল, নিশ্চয়ই চেনা যাচ্ছে না, তাই না? অতঃপর আয়নার দিকে তাকিয়ে বোরকার মুখোশটা আবারও ঠিক করতে করতে বলল, আমি আজ জরুরি একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছি বলুন তো? আফতাব ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল তার পানে। মেয়েটার কাজকর্ম আজ কেমন যেন রহস্যময় লাগছে। মেয়েটা যাচ্ছে কোথায়, তাও বোরখা পরে? জীবনে তো এই মেয়েকে সে বোরখা পরতে দেখেছে বলে মনে হয় না। এমনই সর্বদাই পোশাকে শালীনতা বজায় রেখে চলেছে। নৈরিতা তো বোরখা পরেনি, আজ হঠাৎ এই পোশাকে যে? আফতাবকে ভাবুক ভঙ্গিতে বসে থাকতে দেখে মৃদু হাসল নৈরিতা। দুষ্টমি কণ্ঠে বলল, আপনি তো অসুস্থ, কথা বলতে পারছেন না, তাই নতুন একটা প্রেমিক জুটিয়েছি, তার সাথে প্রেম করতে যাচ্ছি, বুঝেছেন? আফতাব কটমট করে তাকালো নৈরিতার পানে। রেগে মেগে বলতে চাইল কিছু, কিন্তু পারল না। উত্তেজিত হয়ে পড়ল সে। নৈরিতা দ্রুত গেল আফতাবের পাশে, তাকে শান্ত করার ভঙ্গিতে বলল, আরে আমি মজা করছিলাম, উত্তেজিত হবেন না। আপনার শরীরের জন্য উত্তেজিত হওয়াটা ভালো না। একটু থামল নৈরিতা, অতঃপর আবারও বলল, চিন্তা করবেন না, আপনি ছাড়া আর কোনো পুরুষের অস্তিত্ব নেই আমার হৃদয়ে। আপাতত আমি মানিক মিয়ার টাক ফাটাতে যাচ্ছি। আপনার রাশিদুল রহমানকে টাক করব। দোয়া রাখবেন আমার প্রতি, ঠিক আছে? প্রথম কথাটি শুনে হৃদয়ে প্রশান্তিতে ভরে গেলেও শেষের কথাগুলো শুনে চমকালো আফতাব। চোখ বড় বড় করে তাকালো নৈরিতার পানে। মেয়েটা ইদানিং বেশি সাহস দেখাচ্ছে, কখন আবার কি হয়ে যাবে। আফতাব নিজেও তো অসুস্থ। এই মুহূর্তে নৈরিতা বিপদে পড়লে তাকে যে বাঁচাবে তাও পারবে না। আফতাব চিন্তিত হলো, হাতের ইশারায় বারণ করলো নৈরিতাকে কোথাও যেতে। মেয়েটা পাত্তা দিল না আফতাবের কোনো কথা। বোরখা পরেই হেলে দুলে বেরিয়ে গেল রুম থেকে। খানিক সময়ের মধ্যেই নৈরিতা এসে পৌঁছালো সাইফের বলা স্থানে। মানিক মিয়া নাকি আজ দলের ছেলেদের নিয়ে সমাবেশে আছে একটা, সেখানেই সাইফ কল করে আসতে বলেছে তাকে। নৈরিতা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। একটা বিশাল মাঠের এক পাশে স্টেজ সাজানো আর তার চারপাশে অল্প অল্প লোক সংখ্যক দেখা যাচ্ছে। সমাবেশের মাঠের 1/3 ফাঁকা। এই জনপ্রিয়তা নিয়ে নাকি এই লোক আসে তার স্বামীর সাথে লাগতে। মনে মনে ভেঙচি কাটল মেয়েটা, কিন্তু সাইফ কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না কোথাও। নৈরিতার ভাবনার মধ্যেই সাইফ এসে পাশে দাঁড়ালো নৈরিতার। ছেলেটা মাস্ক পরা থাকলেও চিনতে তেমন একটা অসুবিধা হলো না নৈরিতার। আর সে যে কালো বোরখায় নিজেকে ঢেকে আসবে একথা সাইফকে আগে থেকেই জানিয়ে রেখেছিল, তাই আরও চিনতে দেরি হলো না বেশি। সাইফ সম্মুখের দিকে তাকিয়েই একটা বড়সড় ইটের টুকরো হাতে দিল নৈরিতার। মৃদুকণ্ঠে বলল, অল দ্য বেস্ট ভাবি। জোরে একটা নিঃশ্বাস নিল। ইটের টুকরোটা হাতে নিয়ে গিয়ে দাঁড়ালো স্টেজের এক কোনায়। অপেক্ষা করতে থাকলো মানিক মিয়ার মাইকের সম্মুখে বক্তৃতা দেওয়ার। কিছু সময় পর মানিক মিয়া মাইকের সম্মুখে দাঁড়ালো। হাসি মুখে ঠোঁট খুলে বলল, আসসালামু আলাইকুম ভাই সাহেব। নৈরিতা এই সুযোগের অপেক্ষাই করছিল এতক্ষণ। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করল সে।
চোখ বন্ধ করে গায়ের জোরে মানিক মিয়ার টাক লক্ষ্য করে ছুড়ল ইটের টুকরোটা টাকে আঘাত করতেই মানিক মিয়া বক্তৃতা ফেলে রেখে ঠোঁট মেলে আহ করে ব্যথাতুর ধ্বনি তুলল। মাইকে কিছুটা জোরেই শোনা গেল সে ধ্বনি। চোখ মেলে তাকালো নৈরিতা। মানিক মিয়া দু হাতে তার টাক চেপে ধরে বসে পড়েছে। টাক ফেটে গেছে, রক্তও ঝরছে কিছুটা। নেতার এমন পরিস্থিতিতে হুলুস্থুলুস লেগে গেল মাঠ জুড়ে। সকলে ছুটে গেল স্টেজের দিকে। এই সুযোগে নৈরিতা আর সাহেব দ্রুত কেটে পড়ল মাঠ ছেড়ে নৈরিতা দ্রুত চলে এলো বাড়িতে। সাহেব পৌঁছে দিয়ে গেছে তাকে। দরজা থেকে রুমে ঢুকতেই চোখ গেল বিছানার দিকে। আফতাব গাল ফুলিয়ে বসে আছে সেখানে। ওই যে সকালে তার কথা উপেক্ষা করে নৈরিতা বেরিয়ে গেল বাড়ির বাইরে, তাই লোকটা অভিমান করে বসে আছে। দুনিয়া উল্টে গেলেও এই লোকের অভিমান বুঝি আর শেষ হবে না। নৈরিতা সারা দিন যাবে এর অভিমান ভাঙাতেই। নৈরিতা অবশ্য এতে আজ বিরক্ত হয়নি। মনটা তার ভীষণ ভালো আছে যে মানিক মিয়ার টাক ফাটাতে পেরেছে, যে এর থেকে বড় শান্তির আর কি আছে। এখন বিকেলের দিকে রশিদুল রহমানকে টাক করার ব্যবস্থা করতে পারলেই আরও শান্তি। আজ বিকেলে নাকি নাতিদের নিয়ে কোনো রেস্টুরেন্টে যাবে লোকটা, সেখানেই এই রাজকার্যটা ঘটাতে হবে। নৈরিতা খুশি মনেই এগিয়ে গেল আফতাবের কাছে। বোরকার মুখোশটা তুলে টুপ করে একটা চুমু খেলো আফতাবের গালে। আফতাব চোখ বড় বড় করে তাকালো নৈরিতার পানে। যাকে বলে কয়ে অভিমান করে একটা চুমু খাওয়ানো যায় না, সে কিনা আজ নিজে থেকে চুমু খেলো তার গালে। অবিশ্বাস্য। নৈরিতা হাসলো, অতঃপর আয়েশ করে শুয়ে পড়ল আফতাবের কোলের ওপর। উৎফুল্লতার সাথে বলল, এমপি সাহেব, মানিক চাঁদের মতো টাকখানা ফাটিয়ে দিয়ে এসেছি। এখন কি যে খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না। দুপুর গড়িয়া বিকেল হয়েছে। জ্বলন্ত সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে একদিকে। নৈরিতা দুপুরের পরপরই এসে বসে রয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের টাকা খাইয়ে স্টাফদের পোশাকও পরে নিয়েছে। কিন্তু রশিদুর রহমানের দেখা নেই। লোকটা কি আজকে আসবে না? তার এত কষ্ট সব বিফলে যাবে। নৈরিতা বিরস মুখে বসে রইল একটা টেবিলে। তখনই রেস্টুরেন্টের দরজা ঠেলে দুটো বাচ্চাকে নিয়ে ভেতরে ঢুকতে দেখলো রশিদুর রহমান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মেয়েটার। খুশিতে গদগদ হয়ে গিয়ে দাঁড়ালো রশিদুল রহমানের সম্মুখে নম্র কণ্ঠে বলল, ওয়েলকাম স্যার, আসুন আসুন, ভেতরে আসুন। রশিদুল মিয়া নিজের দুই নাতিকে নিয়ে আসলেন ভেতরে। নৈরিতা নিজ দায়িত্বে তাদের বসালেন একটি পরিপাটি টেবিলে। ছোট ছোট দুটো বাচ্চা ছেলে রশিদুর রহমানের সাথে। কতই বা আর বয়স হবে, একজনের 5 বছর, অন্যজনের 4 বছর সম্ভবত। নৈরিতা নিজে থেকেই রশিদুর রহমানের 4 বছরের নাতিটাকে কোলে তুলে নিল। আদরে কণ্ঠে বলল, নাম কি তোমার বাবু? বাচ্চাটি তার আদো আদো কণ্ঠে নৈরিতার বলা বাক্যর তীব্র প্রতিবাদ জানালো। বলল, আমি বাবু নই, আমি লাইয়ান। নৈরিতা বুঝল বাচ্চাটার নাম রাইয়ান। হাসল সে, হাসি মুখেই বলল, রায়ান নামটা কিন্তু ভীষণ সুন্দর। রাইয়ান কি বুঝলো জানা নেই, সেও হাসল নৈরিতার হাসির সাথে। রশিদুর রহমান খাবার অর্ডার করলেন। খাবার আসতে একটু দেরি হবে। নৈরিতা ইচ্ছে করেই দাঁড়িয়ে রইল রশিদুর রহমানের টেবিলের পাশে। ভাব জমালো রাইয়ানের সাথে। রশিদুর রহমান ও বারণ করলেন না। দুইটা নাতিকে নিয়ে এমনি লোকটার হিমশিম খেতে হয়, তবুও করার কিছুই নেই। নাতি দুটো প্রতিদিন বায়না ধরে একটু ঘুরতে যাওয়ার। তিনিও ফেলতে পারেন না নাতিদের কথা। এদের বাবা তো আর কাজের না, সারাদিন নারীদের নিয়ে এখানে সেখানে পড়ে থাকে। না খেয়াল আছে বইয়ের, আর না খেয়াল আছে বাচ্চাদের। তাই তিনি প্রায় প্রতিদিন বিকেলেই নাতিদের নিয়ে ঘুরতে বের হন একটু। বাচ্চা দুটো ও তাকে একটু বাইরের পরিবেশ দেখতে ইচ্ছে হয়। কাজের লোকদের দিয়ে সে পাঠাবেন, তাতে মন সায় দেয় না তার। বাইরে তো আর তার শত্রুর অভাব নেই। নৈরিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাব জমালো রাইয়ানের সাথে। অতঃপর সেখানে যখন বুঝলো এখন এই বাচ্চা ছেলেটা সহজ তার
আর তার পিছন ছাড়বে না, তখন সে পা বাড়ালো চলে যেতে। পরিকল্পনা মাফিক বাচ্চা ছেলেটাও পিছু নিল তার। বলল, আমিও তোমার সাথে যাবো আন্নি। নৈরিতা তাকে লোক দেখানো বোঝানোর চেষ্টা করলো। বলল, আন্টি তো কিচেনে যাবে তোমার জন্য খাবার আনতে। তুমি বরং এখানে বসো, আন্টি খাবার নিয়ে এখনই চলে আসবে। তবুও রাইয়ান পিছু ছাড়ল না নৈরিতার। বাচ্চা ছেলে কি অত শত বুঝে? সে তার ছোট ছোট হাত দুটো বাড়িয়ে দিল নৈরিতার পানে। আমাকেও তোমার সাথে নিয়ে চলো আন্নি। নৈরিতা কোলে তুলে নিল বাচ্চাটাকে। বলল, না রায়ান, তুমি এখানেই থাকো, আমি এখনই চলে আসবো। বাচ্চাটা কেঁদে দিল। ক্রন্দনরত কণ্ঠে বলল, না, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। রাইয়ানের কান্নায় খুশি হলো নৈরিতা, তবে প্রকাশ করল না মুখে। সে তাকালো রশিদুর রহমানের দিকে, নম্র কণ্ঠে বলল, স্যার যদি কিছু মনে না করেন, ওকে আমার সাথে ভেতরে নিয়ে যাই। জি। রশিদুর রহমানও দেখলেন তার নাতি ভালোই পিছন নিয়েছে মেয়েটার। কেঁদেও যাচ্ছে, থামানো যাচ্ছে না। তাই আর তিনি বাধা দিলেন না, বললেন, ঠিক আছে নিয়ে যাও, তবে দেখে রেখো ওকে। স্যার। কথাটুকু বলেই রাইয়ানকে নিয়ে ভেতরের দিকে চলে গেল নৈরিতা। নিজের ব্যাগ খুলে সেখান থেকে বের করে আনলো একটা চুল কাটার ট্রিমার। সেটা দিল রাইয়ানের হাতে। বাচ্চা ছেলেটা খুশি মনে হাতে নিল ট্রিমারটা। নৈরিতা রাইয়ানকে দেখিয়ে ট্রিমার চাপ দিল। সেখানে একটা শব্দ হতেই খিলখিল করে হেসে উঠল রাইয়ান। নিজেও আবার টিপ দিয়ে চেষ্টা করলো যে শব্দ হয় কিনা। শব্দ হতে দেখেই ট্রিমারটা নিয়ে খেলতে শুরু করলো বাচ্চা ছেলেটা। সেখানে চাপ দিয়ে কিভাবে শব্দ হয় তাও দেখিয়ে দিল বাচ্চা ছেলেটাকে। নৈরিতা দেখালো রাইয়ানের দিকে, বলল, এটা দিয়ে কি করে জানো রাইয়ান? কি? মানুষকে টাক বানায়। তুমি বানাবে? রাইয়ান যেন কৌতূহলী হয়ে পড়ল। কৌতূহলী কণ্ঠেই বলল, হুম। নৈরিতা ট্রিমারটা সুইচের দিকে দেখিয়ে দিল। তাহলে এটার এখানে টিপ দিয়ে তোমার দাদুর মাথায় ধরবে, দেখবে তোমার দাদুর মাথাটা টাক হয়ে যাবে, একদম বেলের মতো। রাইয়ান যেন আরো কৌতূহলী হয়ে পড়ল। বাচ্চা ছেলেটার কৌতূহলী ভঙ্গি দেখে হাসল নৈরিতা। তাকে নিয়ে এলো বাইরের টেবিলের কাছে, বসিয়ে দিল রশিদুর রহমানের পাশে। সাথে আরেকজন ওয়েটার এসে খাবার দিয়ে গেল টেবিলে। নৈরিতা রাইয়ানের হাতে ট্রিমার দেখিয়ে সাবধান করতে চাইল রশিদুর রহমানকে। বলল, কিচেনের এক কোণে ট্রিমার পেয়ে রায়ান এটা ছাড়তেই চাচ্ছিল না স্যার, তাই বাধ্য হয়েই ওর হাতে এটা দিতে হয়েছে। আপনারা একটু সাবধানে। কথাটা সম্পূর্ণ আর করতে পারল না নৈরিতা। তার আগেই রাইয়ান ট্রিমার চালিয়ে দিল রশিদুর রহমানের মাথার মধ্যভাগে। নিমিষেই মাথার মধ্যভাগের চুলগুলো কেটে খালি হয়ে গেল। টাক হয়ে গেল রশিদুর রহমানের মাথা। আশেপাশের সবাই হতভম্ব, সাথে রশিদুর রহমানও হতভম্ব। এটা কি হয়ে গেল? আনমনেই সে হাত দিল মাথার চুল কেটে যাওয়া অংশে। আশেপাশে তাকিয়ে দেখল অনেকেই তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। নৈরিতার ঠোঁটের কোণেও হাসির রেখা। অপ্রস্তুত হলেন রশিদুর রহমান। বুড়ো বয়সের রেস্টুরেন্টে কত লোকের সম্মুখে কিনা তার নাতি তাকে টাক বানিয়ে দিলেন। ধমকে উঠল সে রাইয়ানকে, বলল, এটা তুমি কি করলে? দাদার ধমকে হাত থেকে ট্রিমার পড়ে গেল নিচে। কেঁদে উঠল বাচ্চা ছেলেটা। দ্রুত তাকে কোলে তুলে নিল নৈরিতা। বলল, ওকে বকবেন না স্যার, বাচ্চা ছেলে বুঝতে পারেনি। রশিদুর রহমান লজ্জায় পড়লেন বেশ। রেস্টুরেন্টে এসে কিনা টাক হয়ে গেলেন, তাও কেমন টাক! মাথার দুপাশের চুল আছে, মাঝখানে খালি। রশিদুর রহমান এক মুহূর্তে একটা ধাঁধা মনে পড়ে গেল। ছোটবেলায় বন্ধুদের খুব বলতেন তিনি এটা। চারদিকে হাজার কাটার মধ্যে একটা সোনার বাটা। এই ধাঁধার উত্তরটা আনারস হলেও রশিদুর রহমানের এখন মনে হচ্ছে এর উত্তরটা টাক। নিজের লজ্জা এড়াতে নাতিদের নিয়ে রেস্টুরেন্ট থেকে দ্রুত প্রস্থান করলেন রশিদুর রহমান। লোকটা বেরিয়ে যেতেই হু হা করে হেসে উঠল নৈরিতা। হাসতে হাসতেই বলল, আমাকে মাফ করবে রায়ান, আমার জন্য তোমাকে কাঁদতে হলো, কিন্তু তোমার দাদাকে টাক বানাতে এছাড়া যে আমার আর কোনো উপায়ই ছিল না। রাতের আধার ঘনিয়েছে, যদিও এখনো নিস্তব্ধতায় ঘিরে যায়নি চারদিক। যানবাহনের প্যাপু ধ্বনিতে এখনো ভরে আছে চারদিক।
রশিদুর রহমানের বাড়ির ড্রয়িং রুমে এই মুহূর্তে বসে আছেন মানিক মিয়া আর তিনি। মানিক মিয়ার টাকে ব্যান্ডেজ আর রশিদুর রহমানের মাথায় টাক। নাতি যেভাবে চুলের মধ্যভাগ কেটে দিয়েছে তাতে সব চুল কেটে ফেলে দিয়ে টাক না হয়ে উপায় ছিল না আর কোনো। মূলত মানিক মিয়াই নিজের টাক ফাটিয়ে ছুটে এসেছিলেন রশিদুর রহমানের বাড়িতে। ইতিমধ্যে সে জানতে পেরেছেন যে এক বোরখা পরা নারী তার দিকে ইট ছুঁড়ে মেরে তার টাক ফাটিয়েছে। আর কোনো নারীর কথা শুনে বুঝতে আর বাকি নেই যে এই নারীটি কে। নৈরিতা আর আফতাবের বিষয়ে আলোচনা করতে এখানে এসেছিলেন তিনি, কিন্তু এখানে এসে তো দেখলেন রশিদুর রহমানের অবস্থা তার থেকেও করুণ। সে তো আগে থেকেই টাক, সেই টাকে ইটের টুকরা লেগে ফেটে গেছে। আর রশিদুর রহমানের তো চুল ফেলা পুরো টাকই হয়ে গেছে। মানিক মিয়াকে নিজের টাক মাথা দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। একটু কেশে বললেন, কিছু বলবেন কি? এখন এই সময় আমার বাসায় এলেন যে? বলতে তো অনেক কিছুই এসেছিলাম, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর বলবেন না। রশিদুর রহমান একে একে বললেন সব কিছু। রেস্টুরেন্টেও একটা মেয়ে শুনে সন্দেহ হলো মানিক মিয়ার। এটাও নৈরিতা নয় তো? মানিক মিয়া নৈরিতার চেহারার বর্ণনা দিতে শুরু করলেন। বললেন, মেয়েটা কি দেখতে এমন ছিল? রশিদুর রহমান সায় জানালেন মানিক মিয়ার কথায়। বললেন, হ্যাঁ, মেয়েটা এমনই দেখতে ছিল। মানিক মিয়া লাফিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, ওই মেয়েটা তো এমপি আফতাব জর্দারের বউ। একটু থামলেন মানিক মিয়া, অতঃপর নিজের মাথার দিকে ইশারা করে আবার বললেন, এখন ওই মেয়েটা কি করেছে? আমার মাথার ফাটিয়ে দিয়েছে আর আপনাকে টাক করে দিয়েছে। কত বড় সাহস ওই মেয়ের! রশিদুর রহমান ফুঁসে উঠলেন। বললেন, ওই মেয়েকে তো আমি ছাড়বো না, এর উচিত শিক্ষা তো আমি ওকে দিয়েই ছাড়বো। রাতের আধার কেটে সকালের দেখা মিলেছে। চারিদিকে সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে। সকাল থেকেই রশিদুর রহমানের লোকেরা দাঁড়িয়ে আছে নীরার স্কুলের সম্মুখে। সারা রাত অনেক চিন্তা ভাবনা করে এই বোকা মেয়েটাকেই তাদের শিকার বানানোর পরিকল্পনা করেছে তারা। আর নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে দেরি করতে চায়নি বেশি। আফতাব অসুস্থ এখন, একবার সুস্থ হলেই খ্যাপা সারে পরিণত হবে। তাই যা করার আগে ভাগেই করতে হবে আফতাব সুস্থ হওয়ার আগে। রশিদুর রহমানের লোকেরা চারদিকে বিচরণের মধ্যেই স্কুলের সম্মুখে এসে পৌঁছালো নীরা। সজাগ হলো সকলের দৃষ্টি, কিন্তু নীরার সাথে তার বাবা নীরব সাহেবকে দেখে থমকে গেল সবাই। নীরব সাহেব একদম তাকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েই গেল। হতাশ হলো সবাই, অপেক্ষা করলো নীরার একা হওয়ার। অপেক্ষা করতে করতে সে সময় বুঝি চলেও এলো। স্কুল ছুটি হতেই স্কুল থেকে একা একাই বেরিয়ে এলো নীরা। দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তার বাবা আসার। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইল রশিদুর রহমানের লোকেরা। সকলের সামনে থেকে মেয়েটাকে তুলতে গেলে মেয়েটা চিৎকার করতে পারে বা ঝামেলা হতে পারে। তাছাড়া এটা একটা স্কুল, মানুষ রয়েছে অনেক, ঝামেলা বাঁধলে গণপিটুনি খেতে হবে। তাই বুদ্ধি খাটিয়ে এগিয়ে গেল নীরার দিকে। বলল, নাম কি তোমার মেয়ে? নীরা তাকালো তার সম্মুখের দিকে। কালো পেট মোটা এক লোক দাঁড়িয়ে আছে তার সম্মুখে। দেখে পরিচিত মনে হচ্ছে না। নীরা বেশ বিচক্ষণভাবে উত্তর দিল, অপরিচিত মানুষের কাছে নাম বলতে বারণ করেছে বাবা। হতাশ হলো লোকটি। কিঞ্চিত সময় নিয়ে কিছু ভেবে বললেন, চকলেট খাবে? অনেকগুলো চকলেট কিনে দেবো তোমাকে। রাতের আধার ঘনিয়েছে। শহরের আনাচে কানাচে ভরে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। আফতাব চুপচাপ বসে রয়েছে বিছানার এক কোণে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে সম্মুখে নৈরিতার পানে। নৈরিতা রণচণ্ডী রূপে তাকিয়ে রয়েছে তার দিকেই। দুপাশ থেকে পিন পতন নীরবতা। কেউ টুটা শব্দ করছে না। মনে হচ্ছে যেন কে আগে শব্দ করবে আর কে হেরে যাবে, এমন একটা পরিস্থিতি। কিঞ্চিত সময় নিয়ে অবশেষে নীরবতা ভাঙল নৈরিতা। দাঁতে দাঁত চেপে বলল, আমার মোবাইল ধরছিলেন কেন আপনি? আফতাব ভাবলিসহীন নৈরিতার পানে একবার আর চোখে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল সে। মুখে তো বলতে পারবে না, আকার ইঙ্গিতেও কিছু বলল না।
আফতাবের এমন নীরবতা নৈরিতা যেন তেতে উঠল আরও। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার ফেসবুক আইডির নাম চেঞ্জ করেছেন কেন? কোন সাহসে? কথাটা বলে একটু থামল নৈরিতা, অতঃপর শক্ত কণ্ঠে বলল, নাম চেঞ্জ করেছেন ভালো কথা, একটা নাম দিতেন। জরিনা সুন্দরী এটা কেমন নাম? আপনি আমার আইডির নাম জরিনা সুন্দরী কেন দিয়েছেন? আফতাবের ভেতরে কোনো হেলদোল দেখা গেল না। সে যেন আরও মজা পাচ্ছে নৈরিতার রেগে যাওয়ায়। মজা পাবে না? মজা পাওয়ার জন্যই তো এটা করেছে। ইচ্ছে করে সে নৈরিতার ফেসবুক আইডির নাম পরিবর্তন করে জরিনা সুন্দরী দিয়েছে। একটুখানি একটা মানুষ সে কিনা একটা ফেসবুক আইডি খুলে রেখেছে বিশাল। কত কত ছেলে বন্ধু আইডির ফ্রেন্ড লিস্টে, আবার নিজের দাঁত কেলানো ছবি পোস্ট করেও ভরে রেখেছে প্রোফাইলটা। এবার দিয়েছে তাকে নৈরিতার সুন্দরী থেকে জরিনা সুন্দরী বানিয়ে। বুঝুক মজা। আফতাবকে ভাবলেশহীনভাবে বসে থাকতে দেখে নিজের ডান হাত উঠিয়ে তর্জনী আঙ্গুলটা তাক করল তার দিকে, অতঃপর বলল, আমি জরিনা সুন্দরী? আপনি এই অদ্ভুত নাম কেন দিয়েছেন আমার ফেসবুক আইডির? এখন 60 দিন আগে আমি আর ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবো না। থামল নৈরিতা, আবার কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার এই আইডিটা কত দিনের পুরনো জানেন? সেই আমার 10ম শ্রেণী থেকে এই আইডিটা ব্যবহার করছি। কত বন্ধু বান্ধব, কত পরিচিত মানুষ যুক্ত ছিল। সবার সামনে আমার মান ইজ্জত সব নষ্ট করলেন আপনি। আপনি একটা অসভ্য, বর্বর, লজ্জ, প্যাম্পাস পরা শিশু একটা। সব কিছু ঠিক ছিল, আফতাব বেশ মজাই নিচ্ছিল, কিন্তু শেষ এই প্যাম্পাস পরা শিশু। এর মানে কি? নৈরিতা কি এই কথাটা তাকে উদ্দেশ্য করেই বলল সে প্যাম্পাস পরা শিশু? চোখ দুটো বড় বড় করে ফেলল আফতাব, তাকালো নৈরিতার পানে, আঙ্গুল তুলে নৈরিতাকে হুমকি দেওয়ার ভঙ্গিমা করল। এবার যেন মজা পেল মেয়েটা। হেসে উঠল নৈরিতা, ভেঙচি কেটে বলল, প্যাম্পাস পরা শিশু। আফতাব অগ্নি দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে। নৈরিতা হেসে আরো কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই প্রবল ঝংকার তুলে বেজে উঠল তার মোবাইলটা। নৈরিতা মুখ বন্ধ করল, হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে হাতে নিল মোবাইলটা। স্ক্রিনে বাবার নাম দেখল, রিসিভ করে ফোনটা কানের কাছে ধরল, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম বাবা। পরপরই ওপাশ থেকে নীরব সাহেব অস্থির কণ্ঠস্বর শোনা গেল। অস্থির কণ্ঠে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। নৈরিতা, নীরাকে পাওয়া যাচ্ছে না? কলিজা কেঁপে উঠল নৈরিতার। নীরাকে পাওয়া যাচ্ছে না মানে কি? তার বোকা বোনটা যাবে কোথায়? ব্যাকুল হলো নৈরিতার চিত্ত। অস্থির কণ্ঠে সে বলল, কি বলছো বাবা? কোথায় গেছে নীরা? জানি না, দুপুরে ওর স্কুল ছুটির পর স্কুলে গিয়েছিলাম আনতে, কিন্তু কোথাও ওকে পাইনি। বাবার কথা শুনে নৈরিতার অস্থির হয়ে পড়ল, আরও বলল, কি বলছো বাবা তুমি? সেই দুপুর থেকে তুমি নীরাকে পাচ্ছ না আর আমাদের বলছো এখন? আমি ভেবেছিলাম হয়তো আশেপাশে কিংবা কোনো বান্ধবীদের বাসায় গিয়েছে, কিন্তু কোথাও পাইনি মেয়েটাকে। নীরব সাহেব কণ্ঠ স্পষ্ট কন্দনের ছাপ। মেয়ের চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি। বাবাকে সান্ত্বনা দিতে নৈরিতা বলল, চিন্তা করো না বাবা তুমি, আমি দেখছি। কথাটা বলেই কলটা কেটে দিল নৈরিতা। আফতাব এতক্ষণে সবটা শুনে বুঝে গেছে কি হয়েছে। চিন্তিত হয়ে পড়েছে সেও। এতক্ষণে আয়ানকে মেসেজ করে তাদের ঘরে আসতে বলে দিয়েছে। সাইফকে মেসেজ করে নীরাকে খুঁজতে চারিদিকে লোক লাগিয়ে দিয়েছে। কথা বলতে না পারুক তাই বলে তার ক্ষমতা তো কোনো অংশে কমে যায়নি। নৈরিতা কল কাটার একটু সময় পরই আয়ান এসে উপস্থিত হলো তাদের ঘরে। ঘরের দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া আসবো? নৈরিতা চিন্তিত কণ্ঠেই বলল, আয়। মেয়েটার এমন কণ্ঠে ভ্রু কোচকাল আয়ান। বলল, তোর কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? আর ভাইয়াও হঠাৎ মেসেজ করে ডাকলো যে, কি হয়েছে? নীরাকে কোথাও পাওয়া যাচ্ছে না আয়ান। আয়ান যেন থমকে গেল মুহূর্তেই। নীরাকে পাওয়া যাচ্ছে না কথাটা যেন ঝংকার তুলল আয়ানের চিত্তে। মানে কি এর? গেল কোথায় বোকা মেয়েটা? যেন তীব্র বেগে কলিজাটা তার খামচে ধরল কেউ। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তবুও নিজেকে সামলে কোনো মতে সে প্রশ্ন করল, কখন, কিভাবে? নৈরিতা বলতে শুরু করলো সবটা। আয়ান শুনল মনোযোগ দিয়ে, অতঃপর হুট করেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। তার বোকা পাখিটা হারিয়ে গেছে? না, এটা হতে পারে না। নীরা যেতে পারে না কিছুতেই না। এখন কোথায় খুঁজবে সে ওই বোকা মেয়েটাকে?
অস্থির হয়ে পড়ল আয়ান। পরক্ষণেই আবার নিজেকে সামনে নিল সে। না, এখন অস্থির হয়ে বসে থাকলে হবে না, তার আগে খুঁজে বের করতে হবে নীরাকে, তার বোকা পাখিটাকে। আয়ান দ্রুত পকেটে হাত দিল, তার ফোনটা বের করে কল লাগালো সাইফকে। সে অবশ্য আগে থেকেই নীরাকে খুঁজতে লেগে পড়েছে। তারপর কল করলো তার কিছু বন্ধু বান্ধবকে। ওই রাতেই ছুটে গেল নীরার স্কুলে। স্কুলের দারোয়ানকে বলে স্কুলের আশেপাশে সকল সিসি ক্যামেরাও চেক করলো, কিন্তু সন্দেহজনক পেল না কিছুই। এর মানে যা ঘটনা ঘটার সিসিটিভি ক্যামেরার আওতার বাহিরে ঘটেছে। পুরো রাতটা পাগলের মতো হন্য হয়ে আয়ান খুঁজল নীরাকে, কিন্তু পেল না কোথাও। ভোরের আলো ফুটেছে, চারদিক ঝলমলে আলোয় ভরে যেতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় কাটিয়ে ব্যস্ত শহরটা আবারও ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। সারা রাত না ঘুমিয়ে এদিক সেদিক ঘুরে সকাল সকালে উস্কো খুস্কো চলেই আয়ান পৌঁছালো নীরার স্কুলের সম্মুখে। স্কুলের দারোয়ান গেট থেকে ঢুকতে থাকা সহ সকল ছাত্রছাত্রীদের নীরার ছবি দেখিয়ে একে একে জিজ্ঞেস করতে শুরু করলো কেউ তাকে দেখেছে কিনা। সবাই নাবোধক উত্তর দিল। হতাশ হলো আয়ান। তবে কি সে নীরাকে আর খুঁজে পাবে না? সে কি হারিয়ে ফেললো তার বোকা পাখিটাকে? কলিজার মধ্যে মোচড় মেরে উঠল আয়ানের। না, সে খুঁজে পাবে নীরাকে, অবশ্যই পাবে। আয়ান দেখতে পেল আরো কিছু ছেলে মেয়ে এগিয়ে আসছে গেটের দিকে। নীরার ছবি দেখিয়ে তাদের সে জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে তোমরা কাল কেউ দেখেছো স্কুল ছুটির পর? ওই ছেলে মেয়েগুলোর মধ্যে হঠাৎ একটা ছেলে উঠে বলল, হ্যাঁ আমি দেখেছি। তীব্র অন্ধকারের মধ্যে একটু আশার আলো খুঁজে পেল আয়ান। অস্থির কণ্ঠে সে ছেলেটাকে বলল, কখন দেখেছো? কি করছিল? কোন দিকে গিয়েছে দেখছো? ছেলেটা ভাবল একটু, ভাবুক ভঙ্গিতেই বলল, তা দেখিনি, তবে এই মেয়েটা ছুটির পর ওই কর্নারের দিকে দাঁড়িয়েছিল। তারপর একটা আঙ্কেল এসে কথা বলতে শুরু করলো ওর সাথে। তারপর আমি বাড়িতে চলে যাই, আর কিছু দেখিনি। এই আঙ্কেলটা কেমন দেখতে ছিল বলতে পারবে তুমি? হ্যাঁ পারবো। কালো, মোটা আর পেটটা উঁচু ছিল একটু, কেমন গুন্ডাদের মতো লাগছিল দেখতে। আয়নের ব্যাকুলতা বাড়ল। সে ছেলেটাকে নিয়ে দ্রুত একজন স্কেচ আর্টিস্টের কাছে গেল। ছেলেটার বর্ণনা অনুযায়ী স্কেচ আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে নিল ওই গুন্ডার প্রকৃত লোকটার মুখ। একটু সময়ের মধ্যে স্কেচটাও সম্পূর্ণ হলো। ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে এবার সবাই মিলে খুঁজতে শুরু করলো নীরার সাথে নীরার সাথে দেখতে পাওয়া লোকটাকে। এলাকার অনেকেই স্কেচটা দেখিয়ে জানতে চাইল লোকটার পরিচয়। অনেকেই বলল লোকটাকে চিনে তারা। লোকটার নাম হারুন, এলাকার পাতি গুন্ডা একজন। অনেকেই হারুনের ঘর দেখিয়ে দিল আয়ানকে। সাইফ এবং দলবল নিয়ে আয়ান গিয়ে হাজির হলো হারুনের বাড়িতে। বস্তির মধ্যে ছোট্ট একটা ঘরে থাকে হারুন তার স্ত্রী সন্তানদের নিয়ে। হারুনের স্ত্রীর কাছে তার কাছে জিজ্ঞেস করা হলে বলল, সে বাড়িতে নেই এখন, রাইতে আইসেন আপনারা। আয়ান এবং সাইফ ওত পেতে বসে রইল হারুনের। তবে তাদের আর রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। দুপুরে বাড়িতে খেতে এলো হারুন। তখনই আচমকা গাড়িতে তুলে নেওয়া হলো তাকে। হাত পা মুখ খোলা অবস্থায় গাড়িতে তুলতেই বেঁধে দেওয়া হলো তার হাত পা মুখ। হারুন ছটফট করতে শুরু করলো। সেদিকে অবশ্য লক্ষ্য নেই কারো। সবাই আপাতত রাস্তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার কক্ষে আটকে রেখে তাকে নিজের পরিচয় জানান দিয়ে হারুনের কাছ থেকে নীরার ব্যাপারে খোঁজ নেওয়ার না সময় আছে আয়ানের কাছে, আর না আছে ধৈর্য। তাই সে মাঝখানে একটু নির্জন স্থান দেখে গাড়ি থামানোর আদেশ দিল। তার আদেশ মোতাবেক গাড়ি চালক ও গাড়ি থামালো। অতঃপর আয়ান আর সাইফ হারুনকে দুপাশ থেকে দুজন টেনে হিঁচড়ে নিয়ে এলো গাড়ির বাইরে, ছুঁড়ে ফেলল মাটিতে। সাইফ এগিয়ে গেল হারুনের পানে, নিজের ডান হাত বাড়িয়ে হারুনের মুখের বাঁধনটা খুলল। ক্রোধিত কণ্ঠে বলল, নীরা কোথায়? কিছুক্ষণ পরই সে রুমে ঢুকলো দুজন। ভয় পেল হারুন। আয়ান এগিয়ে গেল হারুনের দিকে, বলল, মেয়েটা কোথায়? হারুনের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আতঙ্কিত কণ্ঠেই সে বলল, কে নীরা? আর আপনারা আমাকে এখানে তুলে এনেছেন কেন? নিজেকে আর ধরে রাখতে পারল না আয়ান। এমনিতেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। মেয়েটা কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানা নেই তার।
এর মধ্যে এই লোকটা আবার নাটক শুরু করেছে। আয়ান রেগেমেগে একটা লাথি মেরে বসলো হারুনকে। হুঙ্কার তুলে বলল, এখন নীরাকে জানিস না? ওদিকে কালকে তো তুলে আনতে গিয়েছিলি দিব্যি। হারুন যেন আতঙ্কিত হয়ে পড়ল আরও, চোখ মুখে যেন ফ্যাকাশে আকার ধারণ করলো তার। আয়ান হুঙ্কার তুলল আবারও, বলল, নীরা কোথায়? কেঁপে উঠল হারুন, কম্পিত কণ্ঠে বলল, জানি না আমি। আমারে ছাইরা দেন ভাই, আমি কিচ্ছু জানি না। ঘরে আমার বউ বাচ্চা আছে, আমারে ছাইরা দেন ভাই। ক্রোধে হিসিয়ে উঠল আয়ান, বলল, ঘরে বউ বাচ্চা আছে এটা আগে মনে ছিল না? আমার নীরা কোথায় বল, নয়তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বিশ্বাস করেন ভাই, জানি না আমি। হারুনের কণ্ঠে আবারও নাবোধক কথা। আয়ানের যেন ক্রোধে ফেটে পড়ল আবারও। দৌড়ে গাড়ির মধ্যে থেকে একটা মোটা রড নিয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, কাল স্কুল ছুটির পর স্কুল থেকে নীরাকে তুলতে গিয়েছিলি তুই। নীরা হারিয়ে যাওয়ার আগে শেষবারের মতো ওকে দেখাও গিয়েছে তোর সাথে, আর তুই কিনা বলছিস ও কোথায় জানিস না। নীরা কোথায় বল, নয়তো আজ আমি তোকে। কথাটা বলেই হাতের রডটা মাথার ওপরে তুলে নিল। হারুনের শরীরে বাড়ি মারতে উদ্যত হলো সে। সাথে সাথেই চেঁচিয়ে উঠল হারুন, বলল, বলছি। আয়ান রডটা থামিয়ে দিল ওই পর্যন্তই। শক্ত কণ্ঠে বলল, বল। ঢোক গিলল হারুন, কম্পিত কণ্ঠে বলতে শুরু করলো, রাশিদুল রহমান আর মানিক মিয়ার কথায় আমরা গতকাল তুলতে গিয়েছিলাম মায়েডারে, কিন্তু মায়েডা বোকাশোকা হইলেও আমাকে কোনো কথাই শুনছিল না। একটা পর্যায়ে চকলেটের লোভ দেখাইলাম মায়েডা, তখন কইল আমরা নাকি খারাপ লোক। ওর বুবু নাকি কইছে অপরিচিত মানুষ চকলেট দেওয়ার কথা বললে নিঃসন্দেহে তারা খারাপ লোক। মায়েডা চেঁচামেচি শুরু করতে নিচ্ছিল, আমি ভয়ে ওর মুখে হাত দিয়ে চেপে ধরি। মায়েডা আমার হাতে কামড় দিয়ে দৌড় দেয়। আমরাও 3-4 জন মিলা মায়েডার পেছনে ছুটতে শুরু করি। ছুটতে ওই বড় রাস্তার ওইখানে গেল মায়েডা দৌড় দিয়া। রাস্তার ওপার থেকে ওপার যাইতে নিলেই হঠাৎ একটা ট্রাক আইসা ধাক্কা মারে। মায়েডা রাস্তার মাঝখানে পিষে যায়। মুহূর্তে চারদিক দিয়া লোক জড়ো হইতে শুরু করে। আমরা ভয় পাইয়া যাই, তাই পালাই আসি তাড়াতাড়ি। তারপর আর জানি না। এইটুকু বলে থামল হারুন। মাথা যেন রক্ত উঠে গেছে আয়ানের। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আর তাকে নাকি এরা সেখানেই ফেলে এসেছে, গিয়ে ধরেনি পর্যন্ত। চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করলো যেন। হাতের রডটা দিয়ে আয়ান এলোপাথারি মারতে শুরু করলো হারুনকে। আঁতকে উঠল সাইফ, এভাবে মারলে তো মরে যাবে হারুন। দ্রুত আয়ানের পেছন থেকে জাপটে ধরল সে। তবুও শান্ত হলো না আয়ান। সাইফের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল সে। বলল, আমাকে ছেড়ে দিন সাইফ ভাই, ওকে আজ আমি খুন করে ফেলবো। আয়ান, মারামারি পরে করা যাবে, আগে আমাদের নীরাকে খুঁজতে হবে। মেয়েটা কি অবস্থা, কোথায় আছে জানি না। অ্যাক্সিডেন্টের পর আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। কথাটুকু বলেই জিহ্বা কাটল সাইফ। সে যে ভুল সময় ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে বুঝতে পারল। গর্জে উঠল আয়ান। ছিটা মেরে নিজেকে ছাড়িয়ে নিল সাইফের বাহুবন্ধন থেকে। ক্রোধে উন্মুক্ত হয়ে চেপে ধরল সাইফের কলার। বলল, আমার নীরার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আরেকবার ওই কথা বললে তোকে আমি এখনই খুন করে ফেলবো। সাইফ শান্ত করার চেষ্টা করলো আয়ানকে। বলল, একটু শান্ত হ আয়ান, আগে আমাদের নীরাকে খুঁজে বের করতে হবে, হাতের সময় নেই যে। আয়ান শান্ত হলো বুঝি একটুখানি। বিড়বিড় করে বলল, হ্যাঁ, নীরাকে খুঁজতে হবে নীরাকে। কথাটা বলেই গাড়ির ভেতরে উঠে বসলো সে। তপ্ত নিঃশ্বাস ফেলে সাইফ দলের দুজনকে বলল, হারুনকে হাসপাতালে নিয়ে যা। অতঃপর সাইফ নিজেও উঠে বসলো গাড়িতে। নীরা যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে, তার মানে তাকে অবশ্যই কোনো হসপিটালে ভর্তি করা হয়েছে। আশেপাশের সকল হাসপাতালগুলোতে খুঁজতে শুরু করলো তারা। ভাগ্য সহায় থাকায় বেশি আর খুঁজতে হলো না তাদের নীরাকে। স্থানীয় সরকারি হাসপাতালে যেতেই তারা জানল গতকাল পরিচয়হীন একটা মেয়ে অ্যাক্সিডেন্ট কেস এসেছে। অনেক চেষ্টা করেও মেয়েটার বাড়ির লোকদের খোঁজ পাওয়া যায়নি। কোনো হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে কথাটা শুনে বুক কেঁপে উঠল যেন আয়ানের। অস্থির কণ্ঠে শোধালো, মেয়েটা কোথায়, নিয়ে চলুন আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষ একজন নার্সকে আদেশ দিল মেয়েটার কাছে নিয়ে যেতে। নার্সটি তাদের উদ্দেশ্য করে বলল, আসুন আমার সাথে।
আয়ান আর সাইফ নার্সের কথা মতো পিছু নিল নার্সের। যেতে যেতেই আশেপাশে তাকালো তারা। কেমন একটা বিশ্রী পরিবেশ হাসপাতালের। রুগীরা কেউ বিছানায়, কেউ মেঝেতে, কেউ কেউ আবার বারান্দায়ও শুয়ে আছে। কেমন একটা বিশ্রী পচা দুর্গন্ধ এসেও বাড়ি খাচ্ছে নাকে। এটা হাসপাতাল কম মাছের বাজার বেশি মনে হচ্ছে আয়ান আর সাইফের কাছে। রুগী এবং রুগীর আত্মীয়দের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে অনবরত। এখানে কোনো সুস্থ মানুষ কয়েক ঘন্টা থাকলেই তো অসুস্থ হয়ে যাবে। তার তো অসুস্থ মানুষ। আয়ান আর সাইফের ভাবনার মধ্যেই নার্স মহিলাটি বলল, ওই যে ওই মেয়েটা। নার্স মহিলাটির দৃষ্টি অনুসরণ করে সম্মুখের দিকে তাকালো সাইফ এবং আয়ান। বক্ষস্থল কেঁপে কেঁপে উঠল যেন আয়ানের। বুকের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ডটাকে যেন কেউ খামচে ধরেছে অসহনীয়ভাবে। সম্মুখের দৃশ্য যে তার সহ্য হচ্ছে না। হ্যাঁ, তার সম্মুখেই নীরাই শুয়ে আছে। সারা শরীরে মাথায় শুভ্র রঙা ব্যান্ডেজ, তার শুধু মুখটাই দেখা যাচ্ছে। জ্ঞানহীন মেয়েটার এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে হাসপাতালের বারান্দায়। কিছু মাছি মুখের উপরে উড়ে বেড়াচ্ছে। মেয়েটাকে চিকিৎসা দেওয়াও হয়নি ঠিকভাবে। আয়নের চক্ষু দুটো রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করলো, যেন ধীরে ধীরে। চোয়াল শক্ত হলো তার। তীব্র বেগে হাসপাতালের বন্ধ এক কক্ষের দরজায় লাথি মারল আয়ান। হুঙ্কার ছেড়ে নার্স মহিলাটিকে বলল, আপনাদের হাসপাতালে একজন রোগীকে এভাবে ট্রিট করা হয়? এভাবে ফেলে রাখা হয়? আয়ানের হুঙ্কারে কেঁপে উঠল নার্স মহিলাটি। কম্পনরত কণ্ঠে বলল, আসলে ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি, তাই আর কি। তাই বলে তাকে এভাবে ফেলে রাখবেন? পরিচয় পাওয়া যায়নি বলে মেরে ফেলবেন একটা মানুষকে? আয়ানের চিৎকার চেঁচামেচিতে ছুটে এলো অনেকেই। হাসপাতালের কর্তৃপক্ষের কিছু লোকজনও ছুটে এলো। আয়ানের এহেন ব্যবহারে যেন বিরক্ত হলো তারা। তাদের মধ্যে একজন এগিয়ে এসে আয়ানকে বলল, দেখুন, এটা হাসপাতাল, এখানে চেঁচামেচি করবেন না, অন্য রোগীদের সমস্যা হবে। ক্রোধে হিসিয়ে উঠল আয়ান। বলল, এখন আপনাদের মনে হচ্ছে এটা হাসপাতাল? আমি আসা থেকে এখানকার কোনো পরিবেশ দেখে তো আমার মনে হয়নি এটা হাসপাতাল। দেখুন, এখানে এসে আমাদের এবং আমাদের রোগীদের বিরক্ত করবেন না। ওই অজ্ঞাতনামা মেয়েটি যদি আপনাদের কেউ হয় নিয়ে যান। শুধু শুধু ঝামেলা বাড়াবেন না, তাহলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। আপনারা কি পুলিশ ডাকবেন? পুলিশ তো আমি ডাকবো। এই হাসপাতালের নাম আমি মিটিয়ে দিব। চিনিস আমাকে? আমি কে? এমপি আফতাব জোয়াদারের ভাই আমি। আর যে মেয়েটাকে ঠিকভাবে চিকিৎসা না দিয়ে ওই হাসপাতালের বারান্দায় ফেলে রেখেছিস, ওইটা আমার প্রাণ ভোমরা। ওদের তো আমি দেখে ছাড়বো। হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন এবার ভয় পেয়ে গেল বেশ। হাত পা ধরতে শুরু করলো আয়ানের। আয়ান সেদিকে কর্ণপাত করল না একটুও। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল নীরার নিথর দেহটাকে। অতঃপর হনহনিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। ওই হাসপাতাল থেকে বেরিয়েই নীরাকে দ্রুত শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হলো। নীরাকে পাওয়া গেছে শুনে সবাই ছুটে এসেছে হাসপাতালে। অসুস্থ শরীর নিয়ে আফতাবও আজ আর বিছানা দখল করে বসে থাকেনি। কষ্ট হলেও ছুটে এসেছে এখানে। অপারেশন চলছে নীরার। এখানে আসার পরপরই ডাক্তাররা তাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছে। রজনী বেগম হাসপাতালের এক কোণে বসে আঁচলে মুখ গুজে কেঁদে যাচ্ছে অনবরত। তাকে সান্ত্বনা দিচ্ছে জাকিয়া বেগম। নৈরিতার চোখেও পানি। তার বোকা বোনটা কি হয়ে গেল শেষে? নীরব সাহেব, আয়ান, রবিন সাহেব আর সাইব দাঁড়িয়ে রয়েছে অপারেশন রুমের সম্মুখে। আফতাবের দাঁড়িয়ে থাকা কষ্ট, বিধায় তাকে বসিয়ে রাখা হয়েছে চেয়ারে। সকলের মুখে একরাশ চিন্তার ছাপ। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো ডাক্তার। নীরব সাহেব এগিয়ে যাওয়ার আগে তার দিকে হন্তদন্ত হয়ে ছুটল আয়ান। অস্থির কণ্ঠে শুধালো, নীরার কি অবস্থা? কেন না ফিরলে বলতে পারছি না, তবে আশা করছি ভালো কিছু হবে। মধ্যরাত। ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটা নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। শোনা যাচ্ছে না কোনো যানবাহনের কোলাহল কিংবা জনমানবের কণ্ঠধ্বনি। হাসপাতালের পরিবেশটাও শান্ত। শুধু মাঝে মাঝে ভেসে আসছে ক্রন্দন ধ্বনি। হয়তো এই মাঝরাতের সর্বজন হারানোর শোকে মতন হয়ে উঠেছে তাদের। এই দুর্বিষহ মধ্যরাতে জ্ঞান ফিরল নীরার। টানা 6 ঘন্টা পর জ্ঞান ফিরেছে তার। বাড়ির সকলের অবশ্য এই মাঝরাতেও হাসপাতালেই ছিল।
অপেক্ষা করছিল নীরার জ্ঞান ফেরার। আফতাব অসুস্থ থাকায় তাকে এবং নৈরিতাকে বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছে সবাই, কিন্তু আফতাবই বেঁকে বসেছে। একদিনের জন্য সে হাসপাতালে ভর্তি হয়ে একটা সিট দখল করে নেয়। তবুও সে নীরার জ্ঞান না ফেরা অবধি বাড়ি না ফেরার কথা জানিয়ে দেয়। নীরার জ্ঞান ফিরতেই এই মাঝরাতে সকলে তার সাথে দেখা করার জন্য তৎপর হয়ে উঠল। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে অনুমতিও নিয়ে নিল। ওই ক্ষমতা থাকলে যা হয় আর কি। একে একে সকলে ঢুকেছে নীরার কেবিনে। নীরা শুয়ে শুয়ে চোখ ঘুরিয়ে দেখছে সকলকে। রজনী বেগম কক্ষে ঢুকেই মেয়েকে জড়িয়ে ধরে গেল নিজের বক্ষে, কিন্তু বাদ সাধল নীরব সাহেব। বললেন, মেয়েটা অসুস্থ। রজনী বেগম বুঝলেন মেয়ের অবস্থা, নিজেকে একটু সামলে নিয়ে বসলেন মেয়ের পাশে। আলতোভাবে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে মা? উঠে বসার চেষ্টা করলো, তবে তাকে বাধা দিল সবাই, তাই আর উঠে বসলো না সে। শুয়ে শুয়েই বলল, এই তো ভালো মা, এই যাত্রায় বোধহয় বেঁচে গেছি সৃষ্টিকর্তার কৃপায়। বিছানায় শুয়ে শুয়েই এদিক ওদিক তাকাতে তাকাতেই নীরার চোখ পড়ল আফতাবের প্রাণে। হৃদয় কিঞ্চিত কুঁচকে ফেলল সে। স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনি এখানে কি করছেন আফতাব ভাই? আপনি না অসুস্থ? নীরার কণ্ঠ স্বাভাবিক, আগের মতো বাচ্চা বাচ্চা বা আদুরে কোনো ভাব নেই। পরিপক্ক এক নারীর মতো কথা বলছে সে। হুট করে নীরা এমন পরিবর্তন দেখে অবাক হলো নৈরিতা। আর কেউ এখন বিষয়টা খেয়াল করেছে কিনা জানা নেই তার। তবে নৈরিতার হৃদয়ে আশার আলো সঞ্চার করেছে। তবে কি নীরা ঠিক হয়ে গেছে? ছোটবেলা থেকে নীরা একটু বোকাশোকা স্বভাবের হওয়ায় তাকে এই বিষয়ে ডাক্তার দেখানো হয়েছে অনেকবার। ডাক্তার তাদের বারংবারই আশা দিয়েছিল নীরা ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে, কিন্তু ঠিক হয়নি মেয়েটা। তবে কি এই অ্যাক্সিডেন্টে ঠিক করে দিল নীরাকে? নৈরিতা বিষয়টা নিয়ে আর একটু পরিষ্কার হতে নীরার কাছে গিয়ে বসল। বলল, বিয়ে করবি নীরা? নৈরিতার এমন কথায় হঠাৎ আহাম্মক বনে গেল সবাই। মেয়েটা অসুস্থ, হঠাৎ এমন প্রশ্নের মানে কি? রজনী বেগম বিরক্তি নিয়ে কিছু একটা বলতে উদ্যত হলো। তখনই নীরা বলে উঠল, কেন বুবু, তুই আমাকে এই হাসপাতালে বসিয়ে বিয়ে দিয়ে তাড়ানোর চেষ্টা করছিস নাকি? সে আর হচ্ছে না, আমি এত তাড়াতাড়ি বিয়ে টিয়ে করছি না। ছলছল করে উঠল নৈরিতার চোখ জোড়া। এই তো তার বোন ভালো হয়ে গেছে, কেমন প্রাপ্তবয়স্ক নারীদের মতো কথা বলছে, কণ্ঠে বাচ্চাদের মতো হাবভাব নেই কোনো। উচ্ছ্বাসে নৈরিতা হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে নিল নিজের বোনকে। পরক্ষণেই বোনের অবস্থার কথা বিবেচনা করে সরিয়ে নিল নিজেকে। মেয়েটার সারা শরীরে যে শুভ্ররঙা ব্যান্ডেজে আবৃত, তাই বলে উচ্ছ্বাস দমল না নৈরিতার। চোখ ভরা অশ্রু আর ঠোঁট ভর্তি হাসি নিয়েই সে বলল, আমার বোন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে আমার বোন। নৈরিতার কথায় চমকালো যেন সকলে। এতক্ষণে যেন তারা খেয়াল করলো নীরার পরিবর্তন, নীরার বাচনভঙ্গি। খুশিতে কেঁদেই দিলেন রজনী বেগম। নীরব সাহেবেরও উৎফুল্ল চিত্ত। এত বিষাদের মধ্যেও হাসি ফুটে উঠল সকলের ওষ্ঠে। যাক, মেয়েটা শেষ পর্যন্ত ঠিক হলো। এই অ্যাক্সিডেন্টটা ঠিক করলো তার মেয়েকে। অ্যাক্সিডেন্টটা অন্তত ভালো কিছু তো করলো। এর জন্যই হয়তো বলে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আরও কিছুক্ষণ সকলে সময় কাটালো নীরার কাছে, কথা বলল তার সাথে সবাই। অতঃপর একে একে বেরিয়ে গেল নীরার কেবিন থেকে। তবে আয়ান বেরুলো না, কেবিনের এক কোণে দাঁড়িয়ে রইল ঠায়। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই সে এগিয়ে এলো নীরার কাছে। নীরা চোখ তুলে তাকালো তার পানে, ভাঙা কণ্ঠে বলল, আপনি যাননি আয়ান ভাইয়া? আয়ান বসলো নীরার পাশে, আলতোভাবে ধরল মেয়েটার হাতটা, ধরা গলায় বলল, কেমন আছো বোকা পাখি? ফ্যাকাশে ওষ্ঠে একটুখানি হাসল নীরা, বলল, এখন ভালো আয়ান ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমার আবার কি হবে? নীরা ঠোঁট প্রশস্ত করল, বলল, আমাকে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়েও যেতে পারতেন। আয়ানও এবার মৃদু হাসল নীরার সাথে, বলল, অসুস্থ হতাম যদি তোমায় খুঁজে না পাওয়া যেত। সবাই বলল আমি নাকি সুস্থ হয়ে গেছি আয়ান ভাই, আগের মতো আর বোকা নেই। হয়তো হয়েছ। আপনার ভালো লাগছে না আয়ান ভাই? মৃদু হাসল আয়ান, বলল, আমার তেমন কোনো অনুভূতি নেই বোকা পাখি।
তুমি বোকা নাকি চালাক কোনোটাই আমার কাছে খুব বেশি ম্যাটার করে না। তুমি বোকা থাকলেও আমার বড্ড শখের, আর চালাক হলেও আমার শখের। নীরা কি বুঝলো জানা নেই, তবে দৃষ্টি শীতল হলো তার। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে আয়ানের মুখশ্রীর পানে। সময় প্রবাহমান, সে থেমে থাকে না কারো জন্য, বয়ে চলে বাধাহীন নদী স্রোতের ন্যায়। সময়ের এই প্রবাহমান গতিতে কেটে গেছে প্রায় একটা মাস। প্রকৃতিতে হেমন্তকে বিদায় দিয়ে আগমন ঘটেছে শীতকালের। চারিদিকে সাদা কুয়াশার চাদরে ঢেকে আগমন ঘটেছে তার। নীরা সুস্থ হয়ে উঠেছে একদম, আফতাবও সুস্থ পুরোপুরি, কিন্তু সমস্যা হলো তার গলার স্বর ফেরেনি এখনও। এই নিয়ে কতবার ডাক্তার দেখালো, সবার এক কথা, গলায় কিংবা কণ্ঠে কোনো সমস্যা নেই তার। তাহলে লোকটা কথা কেন বলতে পারছে না? বাড়ির সবাই বেশ চিন্তিত আফতাবের গলার স্বর না ফেরায়। লোকটা কি তবে সারা জীবনের জন্য নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলল? আর কি সে অছ বলতে পারবে না? আফতাব তার কাজে যোগদান করেছে ইতিমধ্যে। নতুন নতুন এমপি হয়ে এভাবে দিনের পর দিন কি পড়ে থাকা যায়? কাজে না ফিরলে তার ক্ষমতা হারাতে হবে আবার। যদিও কাজের ক্ষেত্রে তাকে নাকি সাহায্য করে সাইফ। নৈরিতার মাঝে মাঝে সন্দেহ হয় লোকটা মিথ্যে বলছে না, আবার হয়তো গলার স্বর ফিরেছে কিন্তু তাদের কাছ থেকে লুকাচ্ছে, নয়তো কাজে যায় কিভাবে? সব মিটিং সভায় কি তার হয়ে সাইফ কথা বলে দেয়? পরক্ষণেই আবার নিজের ভাবনার ওপর নিজেই বিরক্ত হয় নৈরিতা। যে লোকটা কথা ছাড়া একদণ্ড বসে থাকতে পারে না, সে কিভাবে গলায় স্বর ফেরার পরও চুপ করে থাকবে? তপ্ত নিঃশ্বাস ফেলল নৈরিতা। নিজের মোবাইলটা থেকে কল লাগালো সাইফকে। আফতাব তো আর কথা বলতে পারে না, তাই তার খবরাখবর নিতে সাইফকেই প্রয়োজন হয় তার। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায়ই কল ধরলো সাইফ। বলল, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভাইয়ের কি অবস্থা? কি করছেন উনি? এই তো বসে বসে কিছু কাগজপত্র দেখছেন। এর মধ্যেই মোবাইলের মধ্যে শোনা গেল কারো কণ্ঠস্বর। সে ডাকছে সাইফকে। চমকে উঠল নৈরিতা, চকিত কণ্ঠেই বলল, এটা আফতাবের কণ্ঠস্বর না? নৈরিতার ছোড়া প্রশ্নে কেমন ঘাবড়ে গেল সাইফ। অপ্রস্তুত কণ্ঠে বলল, না না, ভাই কিভাবে হবে? ভাই তো কথা বলতে পারে না। নৈরিতার যেন বিশ্বাস হলো না সাইফের কথা। সেই স্পষ্ট শুনল ওটা আফতাবের কণ্ঠস্বরই তো। নৈরিতা আরও কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু তাকে সে সুযোগ দিল না। সাইফ কেমন তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমার একটু কাজ আছে ভাবি, রাখছি এখন। কথাটা বলেই নৈরিতার মুখের ওপর কলটা কেটে দিল সাইফ। সন্দেহ যেন গাঢ় হলো নৈরিতার। সেই স্পষ্ট শুনেছে ওটা আফতাবেরই কণ্ঠস্বর। তবে কি আফতাব সত্যি অভিনয় করছে কণ্ঠস্বর না ফেরার? না, বিষয়টা দেখতে হচ্ছে। আজ আসুক বাড়িতে, আজই যা করার করতে হবে। রাতের আধার ঘনিয়েছে, ব্যস্ত শহরটা ধীরে ধীরে আলোকিত হয়ে উঠতে শুরু করেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। যানবাহনের লাল হলুদ সবুজ আলোয় যেন ব্যস্ত শহরটা নতুন রূপ ধারণ করেছে এই মুহূর্তে। আফতাব বাড়ি ফিরেছে মাত্রই। ইদানিং সে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে। রুমে ঢুকতেই নৈরিতা এগিয়ে এলো তার পানে। বলল, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার খাবার দিচ্ছি। এটা এখন নিত্যদিনের ঘটনা। আফতাবের খাওয়া দাওয়া, সুযোগ সুবিধা, কোথায় কি লাগবে বিষয়গুলো সর্বদা সেই দেখে। তাই ততটা সন্দেহ সে করল না নৈরিতাকে। ওয়ারড্রোব থেকে নিজের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ওয়াশরুমের দরজাটা আটকাতেই সেদিকে এগিয়ে গেল নৈরিতা। কান পাতল দরজায়। আফতাব ওয়াশরুমে ঢুকে নিজের কাপড়গুলো যথাস্থানে রেখে পানির কল ছাড়লো। হাত বাড়িয়ে পানি ধরতে গিয়েই যেন চমকে উঠল সে। এত গরম কেন? এ যেন কেউ ফুটন্ত পানি ভরে রেখেছে কলের মধ্যে। হাতটা যেন জ্বলে যাচ্ছে এই মুহূর্তে। তবুও ওয়াশরুমে টু শব্দ করল না আফতাব। ওয়াশরুমের এক কোণে অবস্থান নেয়া বাথটাবের ওপর বসে বসে চুপচাপ থুথু দিতে লাগলো গরম পানিতে জ্বলে যাওয়া হাতে। নৈরিতা বেশ কিছুক্ষণ ওয়াশরুমের দরজায় কান পেতে বসে রইল। শেষে কারো আফতাবের কোনো সারা শব্দ কিংবা চিৎকার না শুনে চলে গেল। তবে কি তার পরিকল্পনা কাজ করেনি?
পানি গরম হয়নি? বেশ কিছুক্ষণ সময় নিয়ে জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আফতাব। বসলো ডাইনিং টেবিলে। নৈরিতা খুব যত্নে প্লেটে খাবার বেড়ে প্লেটটা এগিয়ে দিল তার পানে। আফতাব নৈরিতার পানে একবার তাকিয়ে হাত দিল খাবারে। প্রথম লোকমা মুখে দিতেই যেন চমকে উঠল সে। কান থেকে যেন ধোঁয়া বের হতে শুরু করলো মুহূর্তেই। মুখটাও যেন জ্বলে যাচ্ছে। আজ একই অত্যাচার শুরু করেছে তার বউ তার ওপর। আগের দিন শোনা যেত জল্লাদ শাশুড়ি তার ছেলের বউয়ের ওপর অত্যাচার করে। এখন তো দেখা যাচ্ছে জল্লাদ বউ তার স্বামীর ওপর অত্যাচার করছে। আফতাব এখন না পারছে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এদিকে নৈরিতাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আফতাবের ঝালে চিৎকার চেঁচামেচি করবে, কথা বলবে, কিন্তু লোকটা তেমন কিছুই বলল না। চুপচাপ সেই ঝালযুক্ত খাবার খেয়েই উঠে গেল সে। আহত হলো নৈরিতা। তবে কি এবারের পরিকল্পনাটাও কাজে দিল না? আফতাব খেয়ে উঠে যেতে টেবিলের সব কিছু গুছিয়ে নিজের রুমে ফিরল নৈরিতা। দেখতে পেল আফতাব চুপচাপ শুয়ে আছে বিছানার এক পাশ দখল করে। নৈরিতা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তার পানে, অতঃপর বিছানার অন্য পাশে থাকা বালিশটা হাতে নিয়ে মেঝেতে পেতে শুয়ে পড়ল। আফতাব বিছানায় উঠে বসল। ভ্রু কুঁচকে তাকালো নৈরিতার পানে। মেয়েটা কি শুরু করেছে আজ? দাঁতে দাঁত চাপলো আফতাব। বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়ালো নৈরিতার পানে। চুপচাপ হাত ধরে টেনে তাকে ওঠাতে চাইল বিছানায়। তবুও মুখ খুলে কথা বের করলো না একটাও। না, এভাবে আর চলতে দেয়া যায় না। এবার তাহলে প্রধান চালটা চালতেই হবে। নৈরিতা ফুঁসে ওঠার ভান করলো। হাত ছাড়িয়ে নিল আফতাবের বাঁধন থেকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এভাবে টানাটানি করছেন কেন? আমি আর আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। কুচকানো ভ্রুদয় আরো কুচকে এলো আফতাবের। ইশারায় প্রশ্ন করল, কেন? দেখুন, আপনি তো কথা বলতে পারেন না। কিছু না, এক প্রকার বোবা হয়ে গেছেন। তাই ভাবলাম আপনার সাথে থেকে লাভ কি? নতুন একটা বয়ফ্রেন্ড জুটিয়েছি, ভাবছি আপনাকে ছেড়ে তার কাছেই চলে যাব। ও আমাকে ভালোবাসে ভীষণ, আর আমাদের সম্পর্কেও জানে সবটা। কথাটুকু বলে একটু থামলো নৈরিতা। চোখ মুখের কিছুটা উৎকণ্ঠা প্রকাশ করে বলল, ও আমাকে আপনার সাথে এক বিছানায় ঘুমোতে বারণ করেছে। আপনার সাথে এক বিছানায় ঘুমালেও কষ্ট পাবে ভীষণ, আর ও কষ্ট পেলে আমারও যে কষ্ট হবে। আফতাব যেন ফুঁসে উঠল ভীষণ। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে তার। ক্রোধে কপালের রগগুলো যেন ফুলে ফেপে উঠেছে। তীব্র ক্রোধে যেন দিশেহারা হয়ে পড়ল আফতাব। হাত বাড়িয়ে গলাটা চেপে ধরল নৈরিতার। হিসিয়ে বলল, অন্য কারো কথা মনে কেন মুখে আনলেও একদম খুন করে ফেলবো তোকে। তুই আমার, শুধুমাত্র আমার। নৈরিতা যেন এতক্ষণ ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তেরই। যাক, অবশেষে তাহলে নিজের অভিনয় ছেড়ে মুখ খুলল এ বান্দা। এতদিন গলার স্বর নেই বলে অভিনয় করে গেছে। কত বড় মাপের বদলোক এই পুরুষ। তীব্র ক্রোধে ফুঁসে উঠল নৈরিতা। দাঁতে দাঁত চাপল, আপনি নাকি কথাও বলতে পারেন না। আপনার গলার স্বর নাকি হরতাল অবরোধ ডেকে রোধ হয়ে পেটের মধ্যে আটকে গেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।